আজকের গল্প মানবেন্দ্র পালের কাহিনী অবলম্বনে রহস্য কুঠির রানী। বড়দিনের ছুটিতে ভাইপোকে নিয়ে মধুপুরে বেড়াতে যাব ঠিক করেছি। মধুপুরে কিছুদিন থেকে দেওঘর আর গিরিডিও নিয়ে যাব। দেওঘরে ত্রিকুট পাহাড়, গিরিডির উশ্রী প্রপাত ডাকু আজ পর্যন্ত দেখেনি। এবার কিন্তু না দেখালেই নয়। কাকুর তো আর রাতে ঘুমই হয় না। কে বলে জিজ্ঞেস করে, কাকু কবে মধুপুর যাব? দিন যদি বা স্থির হলো, তারপর থেকে ডাকু ব্যস্ত হয়ে পড়ল কি কি জিনিস সঙ্গে নেওয়া হবে তাই ঠিক করতে। হোক 10 দিনের জন্য, তবু তো বাইরে যাওয়া। যা হোক, শেষ পর্যন্ত এক শীতের বিকেলে আমরা দুজনে মধুপুরে এসে নামলাম। ভেবেই রেখেছিলাম কোনো হোটেলে একটা রুম নেব। সেই মতো টাঙাওয়ালা বেশ নাম করা একটা হোটেলে নিয়ে এসে আমাদের ছেড়ে দিল। কিন্তু হায় মন্দ ভাগ্য, হোটেলে জায়গাই নেই। ম্যানেজার আরো সাংঘাতিক কথা শোনালেন। শুধু হোটেল কেন, একটা খালি বাড়িও নাকি পাবো না। চেঞ্জারদের ভিড় এখন নাকি খুব। আমি যখন নাছোড়বান্দা তখন উনি চোখ ছোট ছোট করে তাকিয়ে বললেন, একটা বাড়ি সন্ধান দিতে পারি, কিন্তু টিকতে পারবেন কি? কেন, ভূতের বাড়ি নাকি? ম্যানেজার মাথা দুলিয়ে বললেন, লোকে তো তাই বলে, এক রাত্রিরে বেশি কেউ থাকতে পারে না। ডাকু এই সময় আমার হাতে চাপ দিয়ে ফিসফিস করে বললে, ওই বাড়িতেই চলো কাকু, ভূত দেখা যাবে। আমি তখন ভালো মানুষের মতো ম্যানেজারকে বললাম, কি আর করা যাবে, ঠিকানাটা দিন, ভূতের বাড়িতেই কদিন কাটাই। ম্যানেজার তখন কোথা দিয়ে কোথায় যেতে হবে বুঝিয়ে দিলেন। শহরের বাইরে নদীর ধারে একটা কবরখানা, তারই পাশে বিরাট একটা গম্বুজওয়ালা পুরনো দোতলা বাড়ি। সেই বাড়িতে একজন মহিলা থাকেন, তিনিই বাড়ির মালিক। তিনি যদি রাজি হন তাহলে হয়তো একটা ঘর পেতে পারি। আমি হতাশার সুরে বললাম, যা শুনছি তাতে মনে হয় ভাড়া দেবেন না। ম্যানেজার বললেন, দেখুন সে আপনার কপাল, তবে উনি অনেক কি দিয়েছেন, আর কেউই এক রাত্রিরে বেশি টিকতে পারেনি। হ্যাঁ, পুরো ভাড়াটা অবশ্য তিনি আগাম নিয়ে থাকেন। শীতের বেলা তখন শেষ হয়ে এসেছে। টাঙাটা আমাদের এক জায়গায় নামিয়ে দিল। বলল, ওদিকে নাকি আর গাড়ি চলবে না, রাস্তা খারাপ। অগত্যা দুজনে হাঁটতে হাঁটতে নদীর ধারে গিয়ে পৌঁছলাম। নদীর পশ্চিম দিকে এক রাশ বুনো ফুলের আড়ালে একটা পুরনো কবরখানাও আবিষ্কার করলাম। না, এবার বাড়িটা খুঁজতে হবে। ভাগ্য ভালো, বাড়িটাও খুঁজে পেতে অসুবিধে হলো না। অনেকগুলো সার সার ইউক্যালিপটাস গাছের আড়ালে বাড়িটা যেন লুকিয়েছিল। আমরা যখন ফটক ঠেলে বাড়ির মধ্যে ঢুকলাম, তখন রীতিমতো অন্ধকার। শহরে ইলেকট্রিসিটি থাকলেও এ পল্লীতে আলো আসেনি। এখানে যে অল্প কয়েক ঘর বসতি আছে তাদের প্রায় সবাই খ্রিস্টান, কিন্তু দেখেই বোঝা যায় ওদের জীবনে জাঁকজমক বলে কিচ্ছু নেই। সারাদিন খাটাখাটনি করে, তারপর সন্ধে হলেই যে যার বাড়ি ঢুকে খিল বন্ধ করে দেয়। কারো সঙ্গে কারো জন্য যোগাযোগ নেই। ইলেকট্রিক আলোর জন্য মাথা কোটাকুটিও করে না। যাই হোক, আমরা সেই বাড়ির বাইরের ঘরে ঢুকলাম। একটা অন্ধকার ঘর। আমি ডাকলাম, কেউ আছেন? সাড়া নেই। আবার ডাকলাম, কেউ কি আছেন? এবারও সাড়া নেই। ব্যাগ থেকে টর্চ বার করে জ্বালালাম। সামনে আরেকটা দরজা, সেই দরজা দিয়ে ভেতরে ঢুকলাম। এবারে একটা লম্বা দালান, ওপাশে মনে হলো উপরে ওঠা সিঁড়ি। আমরা সেই দালানে ঢুকতেই একটা মস্ত জালে ঢাকা খাঁচার মধ্যে থেকে একসঙ্গে অনেকগুলো মুরগি যেন ভয়ে কোকর কোঁ করে ডেকে উঠল। ডাকু ফিসফিস করে বললে, এত মুরগি? বাড়ি বলে কি মুরগির ব্যবসা করে না খায়? আমার তখন অন্য চিন্তা। সারাদিন ট্রেন জার্নি করে আসা, এখনো যদি একটু থাকার ব্যবস্থা না হয় তাহলে যাব কোথায়? তাই এবার একটু জোরে হাঁটলাম। কেউ আছেন? হঠাৎ খুব কাছ থেকে একটা অদ্ভুত কণ্ঠস্বর শোনা গেল, বাইরের ঘরে বসুন। গলার স্বরটা না পুরুষের না মহিলার, কেমন একটা বিশ্রী খ্যানখ্যানে গলা।
কিন্তু এপাশ ওপাশ তাকিয়েও কাউকেই দেখতে পেলাম না। যাই হোক, আমরা আবার বাইরের ঘরে এসে দাঁড়ালাম। দাঁড়িয়েই রইলাম, কেননা বসবার কোনো ব্যবস্থাই ছিল না। টর্চ ছেলে দেখলাম চারদিকে শুধু ভাঙা দেরাজ, ভাঙা আলমারি আর কতকগুলো ভাঙা চেয়ার ও মুখ থুবড়ে পড়ে আছে। সমস্ত মেঝে পুরো ধুলোর আস্তরণ। এই ঘরে যে কেউ কোনোদিন আসে না সেটা বেশ বুঝতে পারলাম। এমন সময় ভেতরে দরজা দিয়ে এক চিলতে ঘোলাটে আলো এসে পড়ল। একজন মহিলা হাতে সেকালের পেট মোটা একটা সেজ বাতি নিয়ে ঘরে ঢুকলেন। তার আপাদ মস্তক কালো গাউনে ঢাকা, গলা থেকে একটা লম্বা ক্রস গাউনের উপরে ঝুলছে। মুখটা অস্বাভাবিক সাদা, গালের দুটো হনু খুব উঁচু, আর সেই জন্যেই গালের নিচের অংশ একটু বসা। তিনি বেশ লম্বা, কিন্তু কত বয়স তা ঠিক বোঝা যাচ্ছিল না। আমি তাড়াতাড়ি নমস্কার করে বললাম, আপনাকে বোধহয় খুব বিরক্ত করলাম। ভদ্রমহিলা ওর সেই অস্বাভাবিক স্বরে গম্ভীরভাবে বললেন, কি বলতে চান বলুন। দিন দশেকের জন্য একটা ঘর লাগবে আমাদের, এই শুধু দুজন, আমি আর আমার এই ভাইপো। এতক্ষণে ডাকুর দিকে ওর লক্ষ্য পড়ল। তিনি সেই পেট মোটা সেজটা একটু বাড়িয়ে দিয়ে ডাকুকে ভালো করে দেখলেন, আর সেই মুহূর্তে আমিও ওকে ভালো করে দেখলাম। বিশেষত ওর চোখ দুটো, সে চোখ যে কি তীক্ষ্ণ, কি জ্বলন্ত, তা না দেখলে বোঝা যায় না। তিনি সেই চোখের দৃষ্টি দিয়ে ডাকুকে যেন গিলে খেতে চাইছেন। আমি তাড়াতাড়ি ডাকুকে আড়াল করে দাঁড়ালাম। তা শেষ পর্যন্ত আমার বাড়িতে কেন? ভূত দেখতে? না না, ভূত দেখতে কেন, কোথাও বাড়ি পাচ্ছি না, তাই হোটেলের ম্যানেজার বললেন। অনেকেই তো এই বাড়িতে ভূত দেখতে আসে। আপনারাও যদি ভূত দেখার আশা করে আসেন তাহলে ঠকবেন, কেননা ভূত এখানে টিকতে পারে না। এই কথা বলে ভদ্রমহিলা ভাড়ার টাকা গুনে নিয়ে ফিরে যাবার সময় আরেকবার তাঁর সেই তীক্ষ্ণ চোখের দৃষ্টি ডাকুর উপর বুলিয়ে নিলেন। যাই হোক, দোতলার এক পাশে একটা ঘর পাওয়া গেল। অনেকগুলো জানলা, কোনো জানলাতেই গড়ার নেই। একটা জানলায় দাঁড়ালে কবরখানাটা বেশ পরিষ্কার দেখা যায়। তবে এখানে একটাই অসুবিধে, খাবার কোনো ব্যবস্থা এখানে নেই। হয় নিজে রাঁধো, নয় হোটেলে খাও। নিজে আর কে রাঁধে? সন্ধ্যের পর হোটেল থেকে খেয়ে বাড়ি ফিরেই খিল লাগিয়ে শুয়ে পড়লাম। একে প্রচন্ড শীত, তার উপর শরীরে ক্লান্তি, তাই ঘুমিয়ে পড়তে দেরি হলো না। একসময় ঘুম ভেঙে গেল। দরজায় কে যেন খুটখুট করে কড়া নাড়ছে। ধর্মর করে উঠে বসলাম। ঘর অন্ধকার, কান খাড়া করে রইলাম। ভুল শুনেছি কি? না, ভুল নয়। ওই কে আবার আস্তে আস্তে কড়া নাড়ছে। এবার দেখি ডাকুও চোখ রগড়াতে রগড়াতে উঠে বসেছে, টর্চ জ্বেলেছে। আমি উঠে সাবধানে দরজা খুলে দিতেই কনকনে বাতাসে পর্দা দুলে উঠল। অমনি সেই বিশ্রী খ্যানখ্যানে স্বর, গুড মর্নিং। গুড মর্নিং। দেখি কখন ভোর হয়ে গেছে, আর মিস দফাদার নিজেই ছোট্ট ট্রেতে 2 কাপ চা আর কিছু নোনতা বিস্কিট নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমরা অবাক। মিস দফাদার যে এভাবে চাটা দিয়ে ভোরবেলা আপ্যায়ন করবেন তা ভাবতেও পারিনি। চাটা আপনাদের জন্য, প্লিজ খেয়ে নিন। আমি অবশ্য সব ভাড়াটেদের এমন আপ্যায়ন করি না। থ্যাংক ইউ, আপনার এই সৌজন্য আমরা ভুলব না। ধন্যবাদ জানিয়ে মিস দফাদার চলে যাচ্ছিলেন। আবার ফিরে দাঁড়ালেন, তাকালেন ডাকুর দিকে। সঙ্গে সঙ্গে দৃষ্টির পরিবর্তন ঘটল। ওহ, কি হিংস্র সে দৃষ্টি! গত রাত্রে নিশ্চয়ই কোনো কারণে আপনাদের ঘুমের ব্যাঘাত হয়নি? না না, এতটুকুও নয়। ভূতের ভয়? আমি ভূত বিশ্বাস করি না। মিস দফাদার আর দাঁড়ালেন না। হঠাৎ হনহন করে টানা বারান্দা ধরে নিজের ঘরের দিকে চলে গেলেন। 3-4 দিন কি করে যেন কেটে গেল।
মধুপুরটা মোটামুটি দেখা হয়ে গেছে, এবার দেওঘর যাবার কথা ভাবছি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করছি, ডাকু যেন কিরকম অন্যমনস্ক আর খিটখিটে হয়ে উঠছে। দুপুর বেলাটা কিছুতেই আমার সঙ্গে বেরোতে চায় না, বলে ভালো লাগছে না, তুমি যাও, আমি একটু শুয়ে থাকি। একা একা বেড়াতে ভালো লাগে না, তবু বেড়াতে হয়। মনে মনে ভাবি, ডাকুটার হঠাৎ হলো কি? সেদিন খাবার টেবিলে বসে ও হঠাৎ বলল, মিস দফাদার দিনের বেলায় বাড়ি থাকেন না। তুই কি করে জানলি? ডাকু হঠাৎ রেগে গিয়ে বললে, সে আমি বলবো না। ওর এই আচরণে আমি একটু অবাক হলাম। সামলে নিয়ে বললাম, কোথায় যান তা জানিস? তা জানি না। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা তুই কি দুপুরবেলা ওদিকে যাস? ওদিকে মানে মিস দফাদারের ঘরের দিকে? ডাকু গম্ভীরভাবে বলল, হ্যাঁ যাই। এই পর্যন্ত বলে ও একটু থামল, তারপর কেমন ভাঙা ভাঙা গলায় বলল, রোজ দুপুরে আমায় কে যেন ওইদিকে যাবার জন্য ডাকে, আমি যেন না গিয়ে পারি না। সেদিন দেখি ওদিকে জানলার নিচে এক গাদা মুরগির পালক পড়ে আছে, কেউ যেন গোটা মুরগিগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। এই কথাগুলো বলতে বলতে ওর চোখ মুখ যেন কেমন হয়ে গেল। তারপরই ও বিছানায় শুয়ে পড়ল। আমি কিন্তু এবার ভীষণ ভয় পেয়ে গেলাম। কেউ ওকে ওইদিকে যাবার জন্য ডাকছে, কেনই বা ডাকছে? আর সেই ডাকার সঙ্গে মুরগির কি সম্পর্ক? ডাকু কি সজ্ঞানে ভুল বকছে? ওর কি শরীর টরীর খারাপ হলো? না, ভুতুড়ে বাড়িতে কদিন থেকেও ভূত দেখার কোনো সৌভাগ্য হলো না। শুধু মিস দফাদারের আচরণগুলোই আমাকে একটু অবাক করছিল। অথচ তাকে সেদিন সেই সকালবেলায় চা দিতে আসার সময় যা দেখেছি, তারপর আর চোখেও দেখিনি। না দেখলেও এইটা মনে হয়েছে যে তিনি ঠিক সাধারণ মহিলার মতো জীবনযাপন করেন না। এমনকি ডাকু একদিন গম্ভীরভাবে নতুন একটা খবর শোনাল, জানো কাকু, মিস দফাদার বোধহয় কিচ্ছু খান না। তার কোনো রান্নাঘর নেই, উনুন নেই, স্টোভ নেই, কড়াই খুনতে কিচ্ছু নেই। আমি ফের অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুই জানলি কি করে? ও হঠাৎই ঘর থেকে বেরিয়ে যাবার সময় বলল, আরো কত কি জানতে পারবো। ওর এই ধরনের কথায় আমার কেমন গা ছমছম করে। এইসব কথা বলার সময় ও কিরকম অস্বাভাবিক হয়ে যায়। এমন গম্ভীর চারে কথা বলে যেন মনে হয় কত বয়স্ক লোক কথা বলছে। এবার এখান থেকে পাত্তারি গোটাবো ভাবছি, আর ঠিক সেই রাত্রিরেই একটা ঘটনা ঘটল। রাত তখন কত জানি না, শীতের রাত, পাহাড়ে শীত, সমস্ত জানলা বন্ধ, মাথা পর্যন্ত লেপ মুড়ি দিয়ে ঘুমোচ্ছিলাম। মাথার কাছে সবসময় থাকি দুটো টর্চ আর দুটো বড় ছুরি। কি জানি কখন কি দরকার হয়। হঠাৎ কেন যেন ঘুম ভেঙে গেল। উঠেই দেখি ডাকু নেই, দরজা খোলা। আমি চমকে উঠলাম, আরে ডাকু কোথায় গেল? ও তো রাত্রিরে বড় একটা উঠে না। যদি বা উঠে তাহলে আমায় ডাকে। তাহলে এক লাফে বিছানা থেকে নেমে বাইরে বেরিয়ে এলাম। সেই টানা বারান্দার ওপাশে মিস দফাদারের ঘরের দিকে চোখ পড়তেই দেখলাম ওই ঘর থেকে আগুনের মতো কি যেন দাউ দাউ করে একবার জ্বলছে আর একবার নিভছে। সঙ্গে সঙ্গে আগুনের রঙও বদলাচ্ছে, কখনো লাল, কখনো নীল, কখনো সবুজ। আমার মনে হলো এই গভীর রাতে এই বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যাজিক দেখছি। আর ঠিক সেই মুহূর্তে সেই জাদুকরি আলোয় দেখলাম ডাকু বারান্দার দেয়াল ধরে ধরে ঠিক ওই দিকে এগোচ্ছে। ডাকুকে চেঁচিয়ে ডাকতে সাহস হলো না। ছুটতে গিয়ে ওর হাতটা চেপে ধরলাম। আমাকে দেখে ডাকু সে কি রাগ, জোর করে হাত ছাড়িয়ে সে ওই আগুনের দিকে যাবেই। তখন আমিও আমার সমস্ত শক্তি দিয়ে ওকে পাঁজা কোলা করে তুলে ঘরে নিয়ে এসে দরজা বন্ধ করে দিলাম। ওকে বিছানায় শুইয়ে দেওয়া মাত্রই কেমন যেন নেতিয়ে পড়ল। আমি ওর মুখের ওপর ঝুঁকে পড়ে লক্ষ্য করতে লাগলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত তখন 2:30। হঠাৎ ডাকু ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলতে লাগলো, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, ওগো আমায় ছেড়ে দাও, ও যে আমায় ডাকছে, আমায় ডাকছে। ও আমায় আজ কবরখানায় নিয়ে যাবে বলেছিল। হয়েছে, ও দাঁড়িয়ে আছে। হ্যাঁ,
ও দাঁড়িয়ে আছে, তুমি আমায় যেতে দিচ্ছ না বলে ও রেগে যাচ্ছে। হ্যাঁ, ও বলছে হ্যাঁ আমাকে ওর দরকার, ও আমাকে এখানে রেখে দেবে বছরের পর বছর। হ্যাঁ, আমাকে ওর দরকার, ও দাঁড়িয়ে আছে, আমায় ডাকছে। একটু থেমেই ডাকু হঠাৎ লাফিয়ে উঠল। হ্যাঁ, ও বড্ড রেগে যাচ্ছে, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। ওই যে ও কবরখানার দিকে যাচ্ছে, আমায় ছেড়ে দাও। বলতে বলতে ডাকু বিছানা ছেড়ে উঠে এক টানে জানলা করে ছুটে পড়ল, যেন এক্ষুনি ঝাঁপ দেবে। আমিও শীতের কনকনে বাতাসকে উপেক্ষা করে জানলার কাছে গিয়ে ওকে আগলে দাঁড়ালাম। আর সঙ্গে সঙ্গে আমার সর্বাঙ্গ ভয়ে কাঁটা দিয়ে উঠল। স্পষ্ট দেখলাম কালো গাউন ঢাকা একটা চলমান মূর্তি কবরখানার মধ্যে অদৃশ্য হয়ে গেল। পরের দিন সকালেই ঠিক করলাম আজ না হলেও কাল মধুপুর ছাড়বই, আর এই যতটুকু সময় এ বাড়িতে আছি কিছুতেই ডাকুকে কাজ ছাড়া করব না। কেননা যে কোনো কারণেই হোক আমার মনে হয়েছে ডাকুর জীবন বিপন্ন, আর এই মিস দফাদার মানুষটি কিছুতেই স্বাভাবিক মানুষ নয়, ওর অন্য কিছু একটা মতলব আছে। তাই সারাদিন ডাকুকে চোখে চোখে রাখলাম। আজ ওকে বড্ড বেশি ক্লান্ত লাগছে, কিছুতেই বিছানা ছেড়ে উঠছে না। দুপুরের খাওয়া সেরে জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিলাম, হঠাৎ দেখলাম হোল্ডলের স্ট্র্যাপটা ছিঁড়ে গেছে। এটা এক্ষুনি মুচিকে দিয়ে সারিয়ে নিতে হবে, কিন্তু ডাকুকে ফেলে যায় কি করে? না, এ বাড়িতে তো আর কাউকে পাওয়া যাবে না যে যাকে দিয়ে হোল্ডলের স্ট্র্যাপটা ঠিক করিয়ে আনাবো। ভেবে লাভ নেই, অন্তত কিছুক্ষণের জন্য যেতে হবেই। তাই আর দেরি করলাম না। দেখলাম ডাকু বেশ ঘুমোচ্ছে, হোল্ডলটা নিয়ে তখনই বেরিয়ে পড়লাম। তারপর থেকে প্রতি মুহূর্তে বুকের মধ্যে ধুকপুকুনি, কেবলই ভয় করছে এতক্ষণে বুঝি ডাকুর কিছু একটা হয়ে গেল। কোন রকমের স্ট্র্যাপটা সারিয়ে বাড়ি ফিরলাম। মুরগিগুলো আজ হঠাৎ একসঙ্গে ডেকে উঠল। ঘরে ঢুকতেই চমকে গেলাম। কই ডাকু, কই ডাকু তো নেই। ডাকু, সাড়া নেই। কি হলো, গেল কোথায়? আমি আবার ডাকলাম, ডাকু। না, এবারও কোনো সাড়া পেলাম না। এই ভয়টাই আমি করছিলাম। জানি না এর মধ্যে ডাকুর কি অবস্থা হয়েছে। আমি তখনই ঘর থেকে বেরিয়ে এসে বারান্দায় দাঁড়ালাম, তারপর ছুটতে লাগলাম মিস দফাদারের ঘরের দিকে। এদিকটা আমি কখনো আসিনি। সার সার তালাবন্ধ অনেকগুলো ঘর, কোনো জনমানবের সাড়া নেই। আমি কেবলই মোড় বাঁকতে বাঁকতে বারান্দা দিয়ে চলেছি। বারান্দাটা যেন সাপের গতির মতো এঁকে বেঁকে গেছে। হঠাৎ থামতে হলো। এই যে সিঁড়ি দেখছি, বাইরে যেন সন্ধে নেমে আসছে, বাড়ির মধ্যে অন্ধকার, আর এই সিঁড়ির মুখটা যেন না, ভাববার সময় তখন আর নেই। আমি সেই অন্ধকার সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। নামছি, যেন পাতালপুরীর পথে পা বাড়িয়েছি। সিঁড়িগুলো এত সরু আর অন্ধকার যে প্রতি মুহূর্তে ভয় হচ্ছে এই বুঝি পা পিছলে পড়ে গেলাম, আর পড়ে গেলে যে কোথায় তলিয়ে যাব তা জানি না। তাছাড়া যতই নামছি ততই যেন ঠান্ডা বাড়ছে, মনে হচ্ছে যেন বরফের দেশে চলেছে। একসময় সিঁড়ি ফুরিয়ে গেল, কিন্তু কি এই যে নরম মাটি, কাদা কাদা পিছল। অবাক হয়ে ভাববার সময়টুকু পর্যন্ত নেই। ডাকুকে খুঁজে বের করতেই হবে। আমি শ্যাওলা ধরা দেওয়াল ধরে ধরে এগিয়ে চললাম। কিছু দূর যাবার পর হঠাৎ থমকে দাঁড়ালাম। কিসের যেন দুমদুম শব্দ, কে যেন একটা বন্ধ দরজা ঠেলছে। আর একটু এগোতেই চমকে উঠলাম। কে একজন একটা ঘরের সামনে দাঁড়িয়ে বন্ধ দরজায় খুশি মারছে আর চিৎকার করে বলছে, এই যে আমি এসেছি, এই যে আমি এসেছি, এই যে আমি এসেছি, ডাকু। আমি ছুটে গিয়ে ডাকুকে চাপতে ধরলাম। সঙ্গে সঙ্গে ওর অচৈতন্য দেহ আমার বুকের উপর লুটিয়ে পড়ল। আর সেই মুহূর্তে জানলা দিয়ে ঘরের মধ্যে যে দৃশ্যটা আমার চোখে পড়ল তা আমি কখনো বলতে পারবো না। সেই পাতালপুরীর অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘরে একটা খাটিয়ার উপর সাদা চাদর ঢাকা একটা,
ওই তো দূর থেকে মৃতদেহ বলেই তো মনে হচ্ছে। হঠাৎ সেই মৃতদেহটা নড়ে উঠল, চাদর খসে পড়ল। তারপর দুহাত মাথার দিকে বাড়িয়ে আঙুলগুলো ছড়িয়ে দিয়ে সেই দেহটা কবরের ভেতর থেকে যেমন প্রেতাত্মার উত্থান হয় ঠিক তেমনি ভাবে সোজা উঠে বসল। মিস দফাদার! অজান্তে গলা থেকে একটা ভয়ার্ত চিৎকার বেরিয়ে এলো। তারপর কি করে যে ডাকুকে কাঁধের উপর ফেলে সেই অন্ধকার সিঁড়ি ভেঙে উঠে এসেছি তা বলতে পারবো না। তারপর ওই অবস্থায় ডাকুকে কাঁধের উপর নিয়ে ছুটতে ছুটতে বাড়ির বাইরে বেরিয়ে সোজা রাস্তা ধরে ছুটে চলেছি। হঠাৎ পিছন ফিরে তাকিয়ে মিস দফাদারের ঘরের দিকে চেয়ে দেখি জানলার সামনে কালো গাউন পরা একটা মূর্তি কি যেন লক্ষ্য করছে। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ডাকুকে কাঁধে ফেলে আমি প্রাণপণে স্টেশনের দিকে ছুটতে লাগলাম।